আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি শহদ ইসলাম বর্ষা। শুরুতেই সংবাদ শিরোনাম। নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর 10 স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। বললেন, যারা দেশের সম্পদ নষ্ট করেছে তাদের বিচার করতে হবে দেশবাসীকে। রাজধানীতে আজও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল, 11টা থেকে 4 ঘন্টা খোলা সব অফিস। মাদারীপুরে দুর্বৃত্তদের তাণ্ডবে অন্তত 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি, রেহাই পায়নি জেলা প্রশাসকের কার্যালয়ে, পুড়ে দেয়া হয় ফিলিং স্টেশন ও পুলিশ ফাঁড়ি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ব্যান্ড দল মাইলসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। দর্শক, শুনছিলেন শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভির প্রতি বৃহস্পতিবারের বিশেষ আয়োজন পাবলিক ভিউ। এবারে বিস্তারিত। দেশবাসীর কষ্ট লাঘবে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান। ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে যারা এসব তাণ্ডব চালিয়েছে তাদের বিচার দেশবাসীই করবে বলেও জানান প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অরাজনৈতিক কর্মসূচির সুযোগ নিয়ে সন্ত্রাসী মহল রাজধানী জুড়ে চালায় নানা ধরনের তাণ্ডব, আর এতে ধ্বংসলীলায় পরিণত হয় রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেল সহ সরকারি নানা স্থাপনা। সকালে মিরপুর 10 নম্বর ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার আন্তরিকতা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে চালু হয় মেট্রো রেল। বিষণ্ণ দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এই সম্পদ ঘুরে দেখেন মেট্রো রেল চালুর মূল কারিগর শেখ হাসিনা। ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। কি না করেছে মানুষের জন্য, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট, পুল, ব্রিজ, সব কিছু ক্ষেত্রে আমাদের যে কাজ, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে, না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। হত্যা এবং জনগণের সম্পদ ধ্বংসকারীদের বিচারের কথা জানান শেখ হাসিনা। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমনভাবে করে দিয়েছি যেন দ্রুত সময় হয়, এবং সেইভাবেই এটা করা হয়েছে। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। অরাজনৈতিক একটি আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা টার্গেট করে হামলা চালায় সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের উপর, যাতে আজ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ ও দেশের জনগণ। নিজের ছোট সন্তানদেরকে স্নেহ মমতা থেকে বঞ্চিত করি আমি ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে। আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষই আমার পরিবার। আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি, যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে। ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কারফিউ রাজধানীতে আজও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল রয়েছে। অপরদিকে বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত 4 ঘন্টা খোলা থাকবে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সকাল থেকেই নানা প্রয়োজনে বের হতে শুরু করেছেন নগরবাসী। সহিংসতার আতঙ্ক কাটিয়ে আবারও স্বাভাবিক হচ্ছে নগর জীবন। আজও অফিস খোলা থাকায় যানবাহনের চাপ বাড়ছে সড়কগুলোতে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগর জুড়ে কঠোর অবস্থানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক সপ্তাহে আমাদের অনেক লস হবে, এটা উঠাতে আমাদের 2-1 মাস লেগে যাবে। একটু খুলছি মার্কেটটা, সবাই আসতেছে, কিন্তু কারফিউ যখন 5টা বাজে দিয়ে দেয় তখন থেকে আর কাস্টমার আসে না। কারফিউ যদি উঠায় দেয় সরকার আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত দোকানদারি যদি আমাদের ওপেন করে দেয় তাহলে আমাদের জন্য আরও সুবিধা। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা থেকে কারফিউ শিথিল পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি AKM শিশির। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে টানা 5ম দিন পেরিয়ে আজ কিন্তু কারফিউর 6ষ্ঠ দিন। বেলা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত গাজীপুরে কারফিউ শিথিল করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। আমি যদি আমার পিছনে একটু দেখাতে চাই, ঠিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু যানবাহন ও পরিবহনের সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে। অন্যান্য দিন যে শুনশান নীরবতা ছিল সেটি কিন্তু আজ নেই। আমরা সকাল থেকে দেখেছি যে উত্তরবঙ্গগামী যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে অন্যান্য দিনের তুলনায় আজ অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আন্তজেলা পরিবহন এবং ঢাকার ভিতরে যে পরিবহনগুলো রয়েছে সেগুলোর চলাচল কিন্তু অনেকটা বেড়েছে। এই যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা সারা বাংলাদেশে হয়েছে তার ধারাবাহিকতায় কিন্তু গত কয়েকদিন একদম নিস্তব্ধ ছিল এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা। যেখানে ছিল শুনশান নীরবতা, সেই নীরবতা কাটিয়ে গতকাল কিছুটা জনমনে স্বস্তি ফিরেছে। আজ কিন্তু যদি আমরা দেখাই আপনাকে, পুরোপুরি কিন্তু স্বস্তির চিত্র। যে আগের যে চন্দ্রা ছিল যে যানবাহন এবং মানুষে ভরপুর, সেই চন্দ্রা কিন্তু এখন সেই পুরনো রূপ এবং যৌবন ফিরে পেয়েছে বললেই চলে। আমি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেশ কিছু অঞ্চল ঘুরে দেখেছি। বিশেষ করে পুলিশের টহল কিন্তু আগের মতো জোরদার করা হয়েছে, যাতে গাজীপুরের কালিয়াকৈরে কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। বিশেষ করে গাজীপুরের কালিয়াকৈরে একটি শিল্পাঞ্চল এলাকা, শিল্পোদ্দেশিত এলাকায় কিন্তু সকাল থেকে দেখেছি শ্রমিকরা নির্ভয়ে তাদের কাজে যাচ্ছে এবং শ্রমিকরা কিন্তু গার্মেন্টসে কাজ করছে। তার পাশাপাশি কিন্তু বিজিবির টহল রয়েছে, সেনাবাহিনীর টহল রয়েছে। গাজীপুরে কোনাবাড়িতে আমরা দেখেছি যাতে কোনো প্রকার সহিংস ঘটনা না ঘটে তার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেতন রয়েছে। সব মিলিয়ে বলা চলে যে অন্যান্য দিনের তুলনায় আজ যে 6ষ্ঠ দিন, সেই 6ষ্ঠ দিন কিন্তু সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল। সেই শিথিল অবস্থায় কিন্তু মানুষ তাদের দৈনন্দিন জীবনের যে কেনাকাটা এবং মানুষের দৈনন্দিন প্রয়োজনে কিন্তু বের হয়েছে এবং অন্যান্য দিনের তুলনায় আজ জনমনে কিন্তু অনেকটা স্বস্তি বিরাজ করছে। এরকম যদি থাকে বলা চলে আগামী কাল কিংবা পরশু একদম পুরো স্বাভাবিক হয়ে যাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা সহ গাজীপুরের আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে এগুলো। এই ছিল আমার কাছ থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার রাজশাহী থেকে কারফিউ শিথিল পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার অন্তু। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন, কোটা বিরোধী আন্দোলন আসলে সরকার পক্ষ থেকে কোটা বিরোধী আন্দোলনকারীরা যে দাবি দিয়েছিলেন সেটা মেনে নেওয়ার পর থেকে অনেকটাই স্বাভাবিক হতে চলেছে রাজশাহীর জনজীবন। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহীর বাস টার্মিনাল এলাকায়। এখানে যদি আমি পরিস্থিতি দেখাই, এখানে আজকে সকাল থেকে বেশ কিছু বাস উত্তরাঞ্চল সহ ঢাকার বিভিন্ন রুটে বাস ছেড়ে গেছে। আমার কথা হয়েছে রাজশাহীর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল আলম টিটুর সাথে। উনি আমাকে যেটি জানিয়েছেন যে কারফিউ শিথিল করার যে সময়টুকু রয়েছে সেই সময়ের মধ্যে বাস ছেড়ে যাচ্ছে রাজশাহী সহ দেশের বিভিন্ন গন্তব্যস্থলে এবং কারফিউ যে সময়টুকু শিথিল করা হচ্ছে সেই সময়টুকুর মধ্যেই আসলে বাস তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। তাছাড়া আমি একটি কথা জানিয়ে রাখতে চাই যে রাজশাহী থেকে এখন পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি, রেল বন্ধ রয়েছে। এবং এছাড়া আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে রাজশাহীতে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা নাশকতা যাতে কেউ সৃষ্টি করতে না পারে এজন্য সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। এছাড়া আমার কথা হয়েছে রাজশাহী র্যাব 5-এর সদ্য যোগদানকৃত অধিনায়ক ফিরোজ কবিরের সাথে। উনি আমাকে যেটি জানিয়েছেন যে আসলে নাশকতা সৃষ্টিকারী যারা অপরাধী আসলে ঢাকাতে রয়েছে, ঢাকা থেকে রাজশাহীতে ফিরছে, তাদের ধরার জন্য একটা বিশেষ গোয়েন্দা বাহিনী কাজ করছে। অন্তু, আপনাকে ধন্যবাদ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারি সারি লাশের উপর দাঁড়িয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে। রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, আন্দোলনে ভর করে বিএনপি জামায়াতের সশস্ত্র ক্যাডাররা পূর্ব পরিকল্পিতভাবে এ তাণ্ডব চালিয়েছে। সেতুমন্ত্রী বলেন, রাষ্ট্রের মেগা প্রজেক্টের উপর হামলা অগ্নিসংযোগ দেখে বোঝা যায় কারা এ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না, তারা ক্ষমতা চায়, ক্ষমতায় যেতে চায় সন্ত্রাসী কায়দায় চোরাগুপ্তা পথে অগ্নি সন্ত্রাস করে তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখল করতে তারা চায়, রক্তের স্রোতের মধ্যে তারা ক্ষমতা চায়, এটাই তাদের। পুলিশকে যারা হত্যা করেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ। সকালে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জানান, দক্ষ পুলিশ বাহিনীর মাধ্যমে সকল সহিংসতার সিসি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা হচ্ছে। সেই সাথে এ বর্বরতায় যারা অর্থ যোগান দিয়েছে তাদেরও চিহ্নিত করা আছে। সকলকে ধীরে ধীরে গ্রেপ্তার করা হবে। একজন ছাত্রলীগ মারলে 5,000 টাকা, একজন পুলিশ সদস্য মারলে 10,000 টাকা। পুলিশ এত সস্তা না। আমাদের হয়তো আমাদের খারাপ লাগছে, আমাদের 3টা পুলিশ সদস্যকে তারা একজনকে তারা মানে জনসম্মুখে ঝুলিয়ে তারা হত্যা করেছে, হয়তো তাকে আমরা ফিরে পাবো না, এটা ঠিক। বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি। তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় দাঁড় করাবই। মাদারীপুরে দুর্বৃত্তদের তাণ্ডবে অন্তত 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে। এই ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি জেলা প্রশাসকের কার্যালয়, পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম। আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় ফিলিং স্টেশন, বাসের ডিপো, এমনকি পুলিশ ফাঁড়িও। পুলিশ বলছে, এই ঘটনায় জড়িতদের ধরতে চলছে চিরুনি অভিযান। মাদারীপুর প্রতিনিধি মাসুদুর রহমান সরদারের তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। 19 জুলাই শুক্রবার বিকাল 4টা ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনের সুযোগ নিয়ে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুর বাসস্ট্যান্ডে নাশকতা চালায় সন্ত্রাসীরা। ডিপোতে রাখা 42টি বাস সম্পূর্ণ পুড়ে যায়। বিভিন্ন পরিবহনের কাউন্টারও পুলিশ বক্স ভেঙে সহিংসতা শুরু করে নাশকতাকারীরা। শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের 2 পাশ ঘিরে গড়ে ওঠা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চালাতে থাকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, ডাল গবেষণা কেন্দ্র, খাদদি আবাসিক হোটেল, যুব উন্নয়ন কেন্দ্রে হামলাকারীরা প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। শহরের লঞ্চঘাট, পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেয়। ভাঙচুর চালায় জেলা প্রশাসন, পুলিশ সুপার ও পুরানবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয়রা রয়েছেন উদ্বেগ ও উৎকণ্ঠায়। 1000 থেকে 1500 শ্রমিক কর্মস্থলে ছিলাম, তাদের ফ্যামিলির আজকে কি দুর্দশা। কর্মরত ছিলাম, তারা এখন আপাতত বেকার হয়ে পড়েছি। পথে বসে গেছি, আমরা এটা বিচার চাই। এই দুষ্কৃতিকারী যারা এখানে এই ক্ষতিগ্রস্ত করছে, আমাদের আকুল আবেদন যাতে ভবিষ্যতে কোনোদিন আর এই ধরনের দৃষ্টান্ত ঘটনা না ঘটাইতে পারে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার মাটিতে হোক। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। মাননীয় প্রধানমন্ত্রী সকল ব্যবসায়ী ভাইদের আহ্বান, আমরা মাদারীপুরের সকল পরিবেশে আমরা যানবাহনের নিরাপত্তায় আমরা ব্যবসাকে এর পক্ষে আমি আহ্বান জানাচ্ছি। শহরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশ সুপার। মাদারীপুর জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে এবং অনেকাংশেই আমাদের মনে হয় জনগণের যে সংস্কৃতি সেটি ফিরে এসছে এবং অচিরেই আমার ধারণা পুরোপুরি স্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে মাদারীপুর জেলাবাসী তাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারবে। আর্থিক ক্ষয়ক্ষতির বিস্তারিত জানান তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আমরা একটি তদন্ত কমিটি করেছিলাম 3 সদস্য বিশিষ্ট, তারা আমাদেরকে একটা প্রতিবেদন দিয়েছে। এই প্রতিবেদন হতে আমরা আপাতভাবে পেয়েছি যে মাদারীপুরের সর্বমোট প্রায় 40,08,50,000 টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে সদর মডেল থানায় আলাদা 4টি মামলা দায়ের করা হয়েছে। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার পাবলিক ভিউ।
টানা ৫ দিন ইন্টারনেটবিহীন অবস্থায় থাকায় প্রযুক্তি ব্যবহারকারীদের ভোগান্তি চরমে পৌঁছালেও দেশ ও রাষ্ট্রের স্বার্থে তা মেনে নিতে প্রস্তুত নগরবাসী। তারা বলছেন, সরকারের এমন পদক্ষেপ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের হাত থেকে বাঁচিয়েছে দেশ ও রাষ্ট্রের সম্পদকে। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সাইদ অপু। আজকে যে বিষয়ে কথা বলবো তা হলো ইন্টারনেট সেবা না পাওয়ার ফলে কি ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। কোটা সংস্কারের আন্দোলনের উপর ভর করে দুর্বৃত্তরা ফাইবার অপটিক্যাল ও ব্রডব্যান্ডের সংযোগে অগ্নিসংযোগ করায় টানা ৫ দিন ধরে ইন্টারনেটবিহীন অবস্থায় পড়ে সারা দেশ। এর ফলে বিদ্যুৎ, পানি ও গ্যাসের প্রিপেড মিটার বিল, এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, বিদেশি স্বজনদের সঙ্গে যোগাযোগ বন্ধ সহ আইসিটি আউটসোর্সিং ও ই-কমার্সের মতো ইন্টারনেট ভিত্তিক ব্যবসায় ধসসহ ডিজিটাল গণমাধ্যমের সৃষ্টি হয় অচল অবস্থা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা চরম বিপাকে পড়ে ব্রডব্যান্ড সঞ্চালনের লাইন সমস্যার কারণে, এমনকি মোবাইল ইন্টারনেটও বন্ধ হয়ে যায়। ইন্টারনেট বন্ধ থাকার কারণে দেশের সহিংসতার পরিমাণটা যে বাড়তো সেটা কমে গেছে। যে ডিজিটাল যুগে যে ইন্টারনেট নাই, আমরা অফিসে যাইতে পারতেছি না ঠিক মতন, অফিসের কোনো কাজ করতে পারতেছি না, টাকা পয়সা ট্রান্সফার তো করাই যাচ্ছে না। অলরেডি যা ছিল সব ক্যাশ শেষ হয়ে গেছে, এখন টাকাও ট্রান্সফারও করতে পারতেছি না, তুলতে পারতেছি না। আসলে আমাদের জীবনে এখন ইন্টারনেট হিউজ পরিমাণ ব্যবহার করতে হয়। তবে নগরবাসী বলছেন, ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার ফলে যেমন গুজব রটনাকারীদের উপদ্রব কমেছে, তেমনি দেশকে রক্ষা করেছে অস্থিতিশীল এক পরিস্থিতির হাত থেকে। চলার পথে ইন্টারনেট একটা অনেক গুরুত্ব, অফিসিয়াল বলেন, পার্সোনাল বলেন, এজন্য ইন্টারনেট না থাকার কারণে অনেকেই সমস্যা ফেস করতে হয়েছে। তবু আর কি করবো, দেশের যে অবস্থা মাইনে নিতে হচ্ছে আর কি। যারা মনে করে যে এই ইন্টারনেটের জন্য দেশের বা বাইরের অনেক ক্ষতি হয়েছে, না, রাষ্ট্রে অনেক উপকার হয়েছে। আমি আশা করব আমাদের জনগণের যে কষ্ট হয়েছে সরকার যে বিবেচনা করে তাড়াতাড়ি চালু করবে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গীত শিল্পীর ভাই হামিন আহমেদ জানান, একটি কনসার্টে অংশ নিতে ভার্জিনিয়াতে গিয়েছিলেন শাফিন। সেখানেই তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। দ্রুত হাসপাতালে নেয়ার পর লাইফ সাপোর্টে নেওয়া হয় শাফিনকে, কিন্তু বাংলাদেশ সময় আজ সকাল 6:50 তিনি মারা যান। জুবাইর রহমানের রিপোর্ট। সহস্র অনুরাগীদের কাঁদিয়ে পরপারে পাড়ি জমালেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 6:50 যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 63 বছর। মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ। 1961 সালের 14 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ। তার মা সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুল গীতি। এরপর বড় ভাই হামিন আহমেদ সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন, যা পরবর্তীতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডসমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। তিনি সে সময় প্রচারিত বিটিভির নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলে না অন্যতম। 2010 সালের 12 জানুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন শাফিন আহমেদ এবং রিদম অফ লাইফ নামে নতুন একটি ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন। এই দলে তার সঙ্গে যোগ দেন ওয়াসিউন, শাহিন, সুমন, উজ্জ্বল, শামস এবং রুমি। পরবর্তীতে একই বছরের শেষ দিকে শাফিন আবারও মাইলসে ফিরে আসেন।
শাফিন আহমেদের গানগুলো হৃদয়ে গেঁথে রইবে প্রজন্ম থেকে প্রজন্ম জুড়ে। পরপারে চলে গেলেও ভক্তদের হৃদয় জুড়ে তিনি থাকবেন আজীবন। তার মতো একজন শিল্পী পেয়ে হারানোর বেদনায় কাতর পুরো সঙ্গীতাঙ্গন। তিনি সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলেও তার গানের মূর্ছনা ও গিটারের ঝংকার পাথুরে নদীর জলের মতো বয়ে চলবে যুগ থেকে যুগান্তর। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বাগেরহাটের সড়ক মহাসড়কগুলোয় অবাধে চলছে অবৈধ যানবাহন। এসব অননুমোদিত যানবাহন চলার ফলে বাড়ছে দুর্ঘটনা। গত 6 মাসে এই রুটে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 36 জন। বাগেরহাট প্রতিনিধি রিফাত আল মাহমুদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। শাপলা ফুলের স্টিকার লাগিয়ে বাগেরহাটের সড়ক মহাসড়কগুলোয় অবাধে চলছে অবৈধ যানবাহন। বেপরোয়া গতিতে মহাসড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে মাহেন্দ্রা, ইজি বাইক, নসিমন, করিমন, ভটভটি, আলম সাধু ও ভ্যান গাড়ি। সামনে দিয়ে যাতায়াত করলেও এসব অবৈধ যানবাহনের ব্যাপারে নীরব ভূমিকায় পুলিশ। স্টিকারধারী মাহেন্দ্রা চালকরা জানান, প্রতি মাসে স্টিকার বাবদ 500 টাকা করে দেওয়া হয়। শহরের কাটাখালী মোড়ে মাহেন্দ্রা স্ট্যান্ডে ও ফকিরহাট মাহেন্দ্রা স্ট্যান্ডে 2 জন এই চাঁদা সমন্বয় করে। অবৈধ যানবাহন নসিবন করিমন চলার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। কিন্তু মূলত দাদাই নসিবন করিমন অবৈধ যত পরিবহন সেক্টর আছে এগুলো চলতেছে, যেগুলোর কোনো বৈধতা নাই। এরা যা গাড়ি চালাচ্ছে, ছেলেরা যারাই চালাচ্ছে কেউই অভিজ্ঞতা নেই না থাকার কারণে এরা ইচ্ছে মতো সামনে আমাদের গাড়ির সামনে পড়ে দুর্ঘটনা ঘটায়। অবৈধ এসব যানবাহন বেপরোয়া গতিতে চলাচলের কারণে সড়ক মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, এমন দাবি পরিবহন চালক ও বাস মালিক সমিতির। এই একটা স্টিকার দিয়ে কিছু গাড়ি চলাচল করছে। আমরা জানতে পেরেছি এই গাড়িগুলা, এই স্টিকারগুলা 500 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। এই গাড়িগুলো থাকলে প্রশাসন এই গাড়িগুলোকে কিছু বলবে না। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর 10 স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। বললেন, যারা দেশের সম্পদ নষ্ট করেছে তাদের বিচার করতে হবে দেশবাসীকে। রাজধানীতে আজও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল, 11টা থেকে 4 ঘন্টা খোলা সব অফিস। মাদারীপুরে দুর্বৃত্তদের তাণ্ডবে অন্তত 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি। রেহাই পায়নি জেলা প্রশাসকের কার্যালয়ে, পুড়িয়ে দেওয়া হয় ফিলিং স্টেশন ও পুলিশ ফাঁড়ি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ব্যান্ড দল মায়াসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvniউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।